স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। তো হবে যাই বলিস, তোদের বসের প্রতি তোদের আনুগত্যতা, আই লাইক ইট। কিন্তু তোদের ভাগ্য যে খারাপ রে, ভুল সময়ে সঠিক মানুষের সাথে পাঙ্গা নিয়েছিস, তাই তো তোদের মৃত্যু এবার সই করা হয়ে গেছে। তবে আমার তোদের মতো চামচিকাদের মারার মোটেও মুড নেই, কারণ ওতে আমার প্রেস্টিজে লাগে। ফারিস এবার পাঞ্জাবের হাতা গুটিয়ে আয়েসি ভঙ্গিতে তার জন্য বরাদ্দ চেয়ারে বসল। তারপর গম্ভীর স্বরে রাসেলকে বলল, আরেকটা পেক দে তো, ক্লাইম্যাক্স এখন শুরু হবে। তার এই কথার মানে ফারহান মাহিররা বুঝলেও তাদের এখন কি করতে হবে। রাসেল প্যাক বানিয়ে দিতেই ফারিস ফারহানদের ইশারা করল। তারা পৈশাচিক হাসি দিয়ে চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়ল বাকিদের ওপর। নিস্তব্ধ গুদামঘর আর্তনাদ আর রক্তে ভিজে উঠল। কিছুক্ষণ পর খবর এলো ফারিসের কাডরা আশরাফকে ধরে অন্য এক গুদামে নিয়ে যাচ্ছে। ফারিস তখন মাহিরদের নজর রাখতে বলে বেরিয়ে গেল। কিন্তু পরের দিন সন্ধ্যায় তারা যখন সেখানে পৌঁছলো, দেখলো গার্ডরা অচেতন হয়ে পড়ে আছে আর আশরাফ হাওয়া। হিডেন সিসিটিভিতে দেখা গেল কিছু কালো পোশাক পরা লোক যাদের হাতে সাপের ট্যাটু, তারা আশরাফকে নিয়ে গেছে। ওটা ছিল কুখ্যাত পাইথন গ্যাংয়ের কাজ। বর্তমানে ফিরে এসে ফারিস আবার থমকে উঠল। তোদের হাতে দায়িত্ব দেওয়া আর ছাগল দিয়ে ধান খাওয়ানো একই কথা। মাহিরের মুখ চুপসালো, কিছু বলতে চেয়েও কিন্তু কিছু বলতে পারল না। মাহিরের চোখ গেল রিফাতের দিকে। সে একপাশে চায়ের কাপ রেখে পানির গ্লাসে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে আর ফোনে প্রেমিকার সাথে গদগদ হয়ে কথা বলছে। সে দীর্ঘশ্বাস সেরে বের করে বলল, প্রেমে মরা জলে ডুবে না রে। মাহির তারপর সকলের উদ্দেশ্যে বলল, ওটাও টিকবে না। নোমান মাহির দৃষ্টি অনুযায়ী সেদিকে তাকিয়ে মাথা নেড়ে সায় দিল। ঠিক বলেছিস। ফারহানও তা দেখে মুখ কুঁচকে বলল, ফালতু সমাজের অকর্মণ্য লোক। ছে, ফারিস ফারহানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, আর তোরা তোরা কোন সমাজের লোক শুনি? ফারিসের এই বিদ্রুপ বুঝতে কারো বাকি রইল না যে এটা তাদের উদ্দেশ্য করে বলেছে। সবাই মাথা নিচু করে বসে রইল। বেলা গড়িয়ে রাত নেমেছে শহরের বুকে। জানলার বাইরে ল্যাম্পপোস্টের হলুদ আলোয় মিশে আছে এক অদ্ভুত নিস্তব্ধতা। মেহরিনের রুমের ভেতর এসি চলার মৃদু শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। মেহরিন পায়চারি করছে, শরীরের জ্বরটা পুরোপুরি না ছাড়লেও আগের চেয়ে অনেকটাই ঝরঝরে লাগছে তার। কিন্তু মনের ভেতর যে অস্থিরতা, সেটা কোনো ওষুধে কমার নয়। কিছুক্ষণ আগে সে সিমির কাছ থেকে আহসানের নাম্বারটা জোগাড় করেছে। মেহরিন অনেকক্ষণ ফোনটা হাতে নিয়ে ইতস্তত করল। কল দিবে কি দিবে না এই দ্বন্দ্বে কেটে গেল বেশ কিছুক্ষণ। অবশেষে বুক টিপ পানি নিয়ে সে ডায়াল করলো। দুইবার রিং হওয়ার পর উপাস থেকে গম্ভীর গলায় উত্তর এলো। হ্যালো। মেহরিন একটু গলা পরিষ্কার করে নিয়ে বলল, আসসালামু আলাইকুম এহসান ভাই, আমি মেহেরিন, সিমির ফ্রেন্ড। উপাস থেকে এহসানের কণ্ঠে কিছুটা নম্রতা ফুটে উঠল। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, মেহরিন কেমন আছো তুমি? তোমার না খুব জ্বর ছিল শুনলাম। জি ভাইয়া, এখন একটু ভালো লাগছে। আসলে একটু দরকার ছিল আপনার সাথে, তাই বিরক্ত করলাম। আরে না না, বলো কি বলবে। সিমি তো আগেই একটু হিন্ট দিয়ে রেখেছিল। মেহরিন এবার আসল কথাই এলো। মেহরিন আমতা আমতা করে জিজ্ঞেস করল, ভাইয়া, ওই যে আইডিটার ডিটেলস আপনাকে পাঠিয়েছিলাম, ওই মানুষটার ব্যাপারে কি কিছু জানা গেল? এহসানের কিবোর্ডে টাইপ করার শব্দ পাওয়া গেল। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, দেখো মেহরিন, আইডিটা খুব প্রফেশনাল লেভেলের সিকিউরিটি দিয়ে ঢাকা। পুরো ডিটেলস বা তার পরিচয় বের করা এই মুহূর্তে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। লোকটা খুব সাবধানে ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে তবে মেহরিনের হার্ট বিট যেন বেড়ে গেল। তবে কি ভাইয়া? পুরো প্রোফাইল না পেলেও আমি তার বর্তমান লোকেশন ট্র্যাক করতে পেরেছি। এই মুহূর্তে সে অ্যাক্টিভ আছে। তার লোকেশন দেখাচ্ছে পারসোনা ক্লাবের পাশে যে ইনডোর স্টেডিয়াম আছে, ঠিক সেই দিকে। কথাটা শোনা মাত্রই মেহরিনের চোখের মনি উজ্জ্বল হয়ে উঠল। অন্ধকার ঘরেও তার চোখ দুটো যেন আশার আলোয় ছিকছিক করে উঠল। এতদিনের অপেক্ষার অবসান কি তবে আজই হবে?
মেহরিন উত্তেজিত হয়ে বলল, সত্যি ভাইয়া? একদম শিওর আপনি? ইনডোর স্টেডিয়ামের ঠিক কোন পাশে বলতে পারবেন? ম্যাপ অনুযায়ী ইনডোর স্টেডিয়ামের গেটের আশেপাশে থাকার কথা। তবে সাবধান মেহরিন, জায়গাটা খুব একটা সেফ নাও হতে পারে এখন এই সময়ে। মেহরিন সেদিকে কান না দিয়ে আরও কিছু ডিটেলস নোট করে নিল। তার গলার স্বরে এখন জ্বর বা ক্লান্তির লেশ মাত্র নেই। সে বলল, ঠিক আছে ভাইয়া, আমি বুঝতে পেরেছি। আপনি যা করেছেন তার জন্য অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে কৃতজ্ঞ রইলাম। এহসান হাসল। ঠিক আছে, সাবধানে থেকো, কোনো আপডেট পেলে জানাবা। জি ভাইয়া, দোয়া করবেন। আল্লাহ হাফিজ। কলটা কেটে মেহরিন ফোনটা বুকের সাথে চেপে ধরল। তার ঠোঁটের কোণে একটা জওরা হাসি। এখন আর বিশ্রামের সময় নেই। সে আলমারি খুলে দ্রুত তৈরি হওয়ার জন্য পোশাক বের করতে লাগলো। তাকে আজ যেতেই হবে। মেহরিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিল। পরনে সম্পূর্ণ কালো রঙের আউটফিট, মাথায় হুডি তোলা। এই তপ্ত উত্তেজনার রাতে তাকে যেন এক ছায়ামানবীর মতো লাগছে। যেভাবেই হোক নিজের হিরোকে তাকে খুঁজে বের করতেই হবে। বের হওয়ার আগে সে শেষবারের মতো ফোনে সে রহস্যময়ী আইডিটা দেখে নিল। সেখানে শুধু ফিটনেস ভিডিও আর হেলমেট পরা বাইক রাইডিংয়ের ক্লিপ। স্যুটবুট পরা কিছু ফর্মাল ভিডিও থাকলেও প্রতিটাতে সুকৌশলে মুখ আড়াল করা। মেহরিন একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তবে তার নজর আটকে আছে লোকটার গলার সেই বিশেষ চেইনটার দিকে। একটি লায়ন ফেস প্যান্ডেন্ট। এই ভিড়ের মাঝে আজ ওই লকেটটাই হবে তার তিসারে। রাত তখন অনেক। ভাগ্যক্রমে একটি ক্যাব পেয়ে যাওয়ায় বাড়ির সবার অগোচরেই সে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর গাড়ি থামলো পার্সোনাল ক্লাবের পাশে সেই ইনডোর স্টেডিয়ামের সামনে। গাড়ি থেকে নামতেই মেহরিনের চোখ কপালে উঠল। এত রাতে এখানে তিল ধারণের জায়গা নেই। স্টেডিয়ামের চারপাশটা যেন দিনের আলোর চেয়েও বেশি উজ্জ্বল। তবে এই ভিড় সাধারণ মানুষের নয়, এরা শহরের তথাকথিত উচ্চবিত্ত সমাজের সেই বখাটে প্রজন্ম, যারা রাতকে আসল জীবন মনে করে। চারদিকে দামি সব স্পোর্টস কারের মেলা। একপাশে স্বল্প বসনা তরুণীদের উচ্ছ্বল হাসি, অন্য পাশে ছেলেদের হাতে ড্রিঙ্কসের ক্যান। কেউ কেউ নেশাতুর চোখে উল্লাস করছে। পুরো পরিবেশটা যেন কোনো বিদেশি ক্লাবের আদরে তৈরি। আজ এখানে বড় কোনো ম্যাচ, আর সে উত্তেজনায় যেন বাতাস ফেটে পড়ছে। মেহরিন ভিড় ঠেলে অতি কষ্টে ভেতরে প্রবেশ করলো। ভেতরে যেতেই দেখলো বিশাল এক আয়োজিত বক্সিং রিং। চারিদিকে ফ্লাড লাইটের তীব্র আলো সরাসরি রিংয়ের উপর পড়েছে। গ্যালারিতে মানুষের চিৎকার আর গগন বিদারী স্লোগান। তবে রিংটা এখন পর্যন্ত ফাঁকা। হঠাৎ মাইকে ঘোষণা এলো। ধারাভাষ্যকার চিৎকার করে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের প্রথম লড়ক, যার পাঞ্চে হাড়গুঁড়ো হয়ে যায়, দ্য কিং টাইগার রাজু। রিংয়ের এক পাশ দিয়ে পেশিবহুল একজন বক্সার প্রবেশ করলো। তার সারা গায়ে ট্যাটু, চোখে হিংস্র চাহনি। রাজ রিংয়ে ওঠে, বুক চিতিয়ে চিৎকার দিতেই তার সমর্থকেরা চিৎকারে ফেটে পড়ল। কিন্তু মেহরিনের চোখ খুঁজছে অন্য কাউকে। ঠিক তখনই পুরো স্টেডিয়ামের আলো নিভে গেল। মাত্র কয়েক সেকেন্ডের স্তব্ধতা। তারপরে চারপাশ থেকে নীল রঙের লেজার লাইট রিংয়ের মাঝখানে ফোকাস করলো। মাইকে এবার কান ফাটানো আওয়াজে ঘোষণা হলো, অ্যান্ড নাও দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য কিং অফ দিস রিং, মিস্টার স্টার। মুহূর্তের মধ্যে যেন পরিবেশটা থমকে গেল। উপস্থিত সবার উত্তেজনা যেন 3 গুণ বেড়ে গেছে। সবার মুখে একটাই শব্দ, স্টার স্টার স্টার। ভিড় ঠেলে মেহরিন একদম রিংয়ের রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো। রিংয়ের উপর যে ব্যক্তিটি উঠে এলো তার সুঠাম দেহ দেখে মেহরিন স্তব্ধ হয়ে গেল। বক্সার স্যুটে তার পেশিবহুল শরীর, চওড়া কাঁধ আর সুগঠিত বুক। কিন্তু মূল বিষয় হলো লোকটার মুখ দেখা যাচ্ছে না। তার মুখে অদ্ভুত এক মাস্কের মতো পেন্ট করা, যা তাকে এক রহস্যময় যোদ্ধার রূপ দিয়েছে। রিংয়ের চারপাশটা তখন উন্মত্ত আগ্নেয়গিরির মতো ফুটছে। রেফারের বাঁশি বাজার সাথে সাথেই শুরু হলো সে আকাঙ্ক্ষিত লড়াই। টাইগার রাজু শুরুতেই তেড়ে এলো তার পেশিবহুল দেহ নিয়ে, কিন্তু স্টার যেন বাতাসের চেয়েও দ্রুত। রাজুর প্রথম কয়েকটা পাঞ্চ সে অবলীলায় পাশ কাটিয়ে এড়িয়ে গেল। স্টার যখন পাল্টা আক্রমণ শুরু করলো, পুরো স্টেডিয়াম তখন স্তব্ধ। তার প্রতিটি মুভমেন্ট ছিল বুদ্ধিবৃত্তিক এবং বিদ্যুৎগতির। বাম হাতের হালকা জ্যাবে রাজুকে অপ্রস্তুত করে ডান হাতের এক হুক বসিয়ে দিল তার পাঁজরে। রাজু যন্ত্রণায় কুকড়ে যেতেই স্টার তার উপর ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল। রাজুর ডিফেন্স ভেঙে সে একের পর এক পাঞ্চ করে তাকে রিংয়ের কোনায় কোনায় খেলিয়ে মারতে লাগলো।
স্টারের লড়াইটা যেন শুধু মারামারি নয়, বরং এক নিখুঁত আর্ট। দর্শক সারিতে বসে থাকা বখাটেরা চিৎকার করছে, মার ওকে স্টার, খুলি উড়িয়ে দে শালা টাইগার রাজুর। ঠিক সেই মুহূর্তে স্টারের চোখ হঠাৎ ভিড় ঠেলে একদম রেলিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা কালো পোশাকে মোড়ানো মেহরিনের ওপর গিয়ে স্থির হলো। মাস্কের আড়ালেও স্টারের চোখ দুটো যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। মেহরিনের চোখের সেই আকুলতা দেখে স্টার মুহূর্তের জন্য একদম পাথরের মতো নিথর হয়ে গেল। তার হাত দুটো ছুলে পড়ল। এই সুযোগেরই অপেক্ষায় ছিল টাইগার রাজু। সুযোগ পেয়ে সে তার সর্বশক্তি দিয়ে স্টারের চোয়ালে এক প্রচণ্ড পাঞ্চ বসিয়ে দিল। স্টারের মাথাটা ঝিঝি করে উঠল। রাজু এবার বেপরোয়া হয়ে স্টারের পেটে আর মুখে সমানে মুষ্টির আঘাত করতে লাগলো। স্টারের ঠোঁট আর ভ্রু কেটে গিয়ে দরদর করে রক্ত নামতে শুরু করলো। রিংয়ের মেঝের নীল কার্পেটটা স্টারের রক্তে লাল হতে শুরু করেছে। স্টার তখন আধমরা হয়ে দূরের উপর হেলে পড়েছে। মেহরিন এই দৃশ্য দেখে ভেতরে ভেতরে তুমড়ে মুচড়ে গেল। সে কাঁপতে কাঁপতে নিজের অজান্তেই পাশে দাঁড়ানো এক মেয়ের হাত চেপে ধরে ব্যাকুল গলায় বলল, ও তো মরে যাবে, ও কেন মার খাচ্ছে? মেয়েটি বিস্ময়ে মেহরিনের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ও হেরে গেলে আজ আমাদের সব টাকা জলে যাবে। স্টার এই রিংয়ে টানা 3 বার চ্যাম্পিয়ন, আজ পর্যন্ত কেউ তাকে ছুঁতে পারেনি। ও হারবে এটা কল্পনা করাও পাপ। কথাটা শুনে মেহরিনের ভেতর এক তীব্র জেদ কাজ করলো। সে বুঝতে পারল স্টার অন্যমনস্ক হয়ে গেছে, তাই এমন হচ্ছে। মেহরিন আর চুপ থাকতে পারল না। সে নিজের সবটুকু শক্তি জমা করে চিৎকারে ফেটে পড়ল। কাম অন স্টার, ইউ ক্যান ডু ইট। হার মানবে না, আপনি জিতবেন স্টার। সেই চিকন কিন্তু তীক্ষ্ণ চিৎকার স্টারের কানের পর্দায় গিয়ে আশ্রে পড়ল। যেন জাদুমন্ত্রের মতো কাজ হলো। রিংয়ের ওপর রক্তাক্ত স্টার হঠাৎ মাথা তুলে তাকালো। তার ঘোলাটে হয়ে আসা দৃষ্টি মুহূর্তেই প্রচণ্ড ক্রোধ আর ভিজে জ্বলে উঠল। রাজু যখন চূড়ান্ত আঘাত করার জন্য হাত তুলেছে, স্টার বিদ্যুৎ গতিতে নিচে ঝুঁকে রাজুর পায়ের দিক থেকে একটা প্যাচ মেরে তাকে টালমাটাল করে দিল। পরের কয়েক সেকেন্ড ছিল স্রেফ ধ্বংসলীলা। স্টার আর আগের বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে নেই। সে এখন এক জখমি চিতা। তার প্রতিটি পাঞ্চের শব্দ স্টেডিয়ামের মাইককেও হার মানাচ্ছে। ধুম ধুম শব্দে সে রাজুর কার্ড ভেঙে চুরমার করে দিল। একটা প্রচণ্ড আপার কাট গিয়ে লাগলো রাজুর থুতনিতে। রাজু ছিটকে গিয়ে রিংয়ের ওপাশে পড়ে গেল। পুরো স্টেডিয়াম তখন কান ফাটানো গর্জনে ফেটে পড়ছে। স্টার স্টার স্টার। রেফারি 10 পর্যন্ত গুনল, কিন্তু রাজু আর ওঠার অবস্থায় নেই। স্টার হাঁপাচ্ছে। তার মাস্কের ভেতর দিয়ে ঘাম আর রক্ত মিশে একাকার হয়ে ছুঁয়ে পড়ছে। বিজয়ী হিসেবে তার হাত ওপরে তুলে ধরা হলো, কিন্তু স্টারের কোনো বিজয় উল্লাস নেই। সে টলমল পায়ে রিংয়ের দড়িতে ভর দিয়ে দাঁড়ালো এবং ঠিক সেই জায়গায় দৃষ্টি দিল যেখানে মেহরিন দাঁড়িয়েছিল। মেহরিনের চোখ তখন স্টারের উন্মুক্ত বুকের একটা চেন চিকচিক করছে, তবে ভালো করে বোঝা যাচ্ছে না, তবে আলোয় ঝকমক করছে। তবে মেহরিনের মুখ হঠাৎই মলিন হয়ে গেল, কারণ এত এত মানুষের ভিড়ে কোনোভাবেই সম্ভব নয় তা হিডেন ক্রাশকে খোঁজার, তাই সে হাল ছেড়ে দিল। সে আর এক মুহূর্ত সেখানে না থেকে মেহরিন ভিড়ের চাপার উত্তেজনার চিৎকার থেকে বাঁচতে দ্রুত স্টেডিয়ামের বাইরে বেরিয়ে এলো। কিন্তু বাইরে পা রাখতেই তার বুকটা ধক করে উঠল। এতক্ষণ ভেতরে থাকায় সময়ের খেয়াল ছিল না। এখন দেখলো চারপাশে একদম নিঝুম হয়ে গেছে। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় রাস্তাটা কেমন ভুতুরে লাগছে। সে তার ফোনটা বের করে দেখলো অ্যাপসে রাইড বুক করা যায় কিনা, কিন্তু স্ক্রিন অন্ধকার হয়ে আছে। চার্জ শেষ হয়ে ফোনটা একদম মৃত। একটা দীর্ঘশ্বাস ফেলে মেহরিন সামনের নির্জন রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর খেয়াল করলো রাস্তাটা একদমই জনশূন্য। মাঝে মাঝে দু একটা দামি গাড়ি তীব্র গতিতে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। ঠিক তখনই মেহরিনের একদম সামনে ক্যাচক্যাচ শব্দে একটা কালো রঙের এসইউভি এসে থামল। গাড়ির হাই পিম হেডলাইটের তীব্র আলো সরাসরি মেহরিনের মুখে এসে পড়ল। মেহরিন চোখ কষলে হাত দিয়ে আলো আটকানোর চেষ্টা করলো। তার হৃৎপিণ্ডের গতি মুহূর্তেই কয়েকগুণ বেড়ে গেল। গাড়ির দরজা খুলে একে একে 4-5 জন ছেলে নেমে এলো। তাদের পরনের পোশাক উশৃঙ্খল আর হাঁটা চলা একটা টালমাটাল ভাব। মেহরিন বুঝতে পারলো এরা প্রচণ্ড মদ্যপ। ছেলেগুলো এগিয়ে এসে তাকে ঘিরে ধরল। তাদের লোলুপ দৃষ্টি আর মাতাল চাহনি মেহরিনের সারা শরীরে একটা অস্বস্তিকর শিহরণ জাগিয়ে তুলল। তাদের মধ্যে লাল শার্ট পরা একজন এগিয়ে এসে ঠোঁট দিয়ে চুপ চুপ শব্দ করে বলল, ফোন খুঁজছো বুঝি? আমাদের কাছে আসো।
যা চাইবে সব দেব, শুধু একটু খুশি করলেই হবে। মেহরিনের তখন গলার কাছে কলিজা চলে এসেছে। সে কাঁপতে কাঁপতে পেছনের দিকে সরতে শুরু করলো। তার চোখের কোণে জল জমে উঠেছে। সে দুহাত জোর করে কাঁপা কাঁপা গলায় আকুতি জানালো। দয়া করে আপনারা আমাকে যেতে দিন। আমি বিপদে পড়ে এখানে এসেছি। আপনাদের পায়ে পড়ি, আমাকে বিরক্ত করবেন না। কিন্তু মেহরিনের এই অসহায়ত্ব যেন ওই পশুগুলোর নেশা আরও বাড়িয়ে দিল। তারা গোল হয়ে তাকে ঘিরে নাচতে শুরু করলো। মেহরিন পাগলের মতো এদিক ওদিক তাকাচ্ছে, যদি কেউ তাকে সাহায্য করতে আসে। কিন্তু সেই শুনশান রাস্তায় শুধু তার আর্তনাদই আর ওই মাতালগুলোর পৈশাচিক হাসি প্রতিধ্বনিত হতে লাগলো। মেহরিন চিৎকার করতে গিয়েও দেখলো তার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। ভয়ে তার শরীর অবশ হয়ে আসছে। ঠিক তখনই ওই দলটার একজন তার দিকে হাত দিল। ছেলেগুলোর মধ্যে সবচেয়ে লম্বা আর নোংরা চেহারার একজন যখন মেহরিনের হাত ধরার জন্য এগুলো, মেহরিন তখনও অস্তিত্ব রক্ষার চরম তাড়নায় মরিয়া হয়ে উঠল। ওত পেতে থাকা শিকারি বিড়ালের মতো সে হঠাৎ নিচু হয়ে রাস্তা থেকে এক মুঠো বালু আর ধুলো কুড়িয়ে নিল। ওরা কিছু বুঝে ওঠার আগেই সজোরে ছুঁড়ে মারল শয়তানগুলোর চোখের ওপর। আহা, শালার ঝিঝি পোকা, আমার চোখে কি দিলি রে? হাত দিয়ে চোখের অগ্রাতে একজন চিৎকার করে উঠল। বালুর তীব্র ঘর্ষণে তাদের চোখের মণি যেন চলে উঠল। সাময়িকভাবে অন্ধ হয়ে তারা লাফালাফি শুরু করলো। মেহরিন এই সুযোগটা হাতছাড়া করলো না। উল্টো ঘুরে জীবনের সবটুকু শক্তি পায়ে জমা করে তোড় দিল সে। পেছন থেকে একজন চোখ কসলাতে কসলাতে হিংস্র গলায় গর্জে উঠল। ধর ওই মাইয়াকে, আজ ওরে কাঁচা চিবিয়ে খাবো। ধর শালি রে। মেহরিন অন্ধের মতো দৌড়াচ্ছে, তার হৃৎপিণ্ড যেন পাঁজরের হাড় ভেঙে পির হয়ে আসবে। ঠিক তখনই মুড়ঘুরতে সে শক্ত কোনো পাহাড়ের মতো চওড়া এক বুকের উপর সজোরে আছড়ে পড়ল। ধাক্কায় মেহরিন ছিটকে পড়ে যাচ্ছিল, কিন্তু দুটো শক্তিশালী হাত তাকে আগলে নিল। সে যেন নির্জন মরুভূমিতে এক ফোঁটা জলের পাওয়ার মতো আশার আলো খুঁজে পেল। মেহরিন ভয়ে কুকড়ে গিয়ে মাথা তুলে তাকালো না, বরং সেই লোকটার বুক পকেটের কাপড় খামচে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনি যেই হন, প্লিজ আমাকে বাঁচান। ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ। সেই পাহাড় সম শরীরটা তখন পাথরের মতো শক্ত হয়ে গেল। মেহরিনকে নিজের পেছনে এক হাতে আগলে রেখে লোকটা স্থির হয়ে দাঁড়ালো। ঠিক তখনই সেই 4-5 জন মদ্যপ ছেলে হাঁপাতে হাঁপাতে সেখানে এসে পৌঁছলো। লোকটার শান্ত কিন্তু ভয়ঙ্কর উপস্থিতি দেখে তারা কিছুটা থমকে গেলেও নেশার ঘরে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। তাদের লিডারটার দাঁত বের করে বলল, দেখ শালার পুত, তুই যেই হোস মালটাকে আমাদের হাতে দিয়ে দে, আর বেশি বাড়াবাড়ি করিস না। পারলে আমাদের সাথে জয়েন কর, তোকেও 1 ভাগ দেব, তাও দিয়ে দেই এই মা। কথাটা শেষ করার সুযোগ পেল না সে। লোকটার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। চোখের পলকে তার ডান হাতের এক প্রচণ্ড ঘুষে মদ্যক ছেলেটার নাকের মাঝখানে গিয়ে আছড়ে পড়ল। ক্যাচ করে হাড় ভাঙার শব্দ হলো আর রক্তে ভেসে গেল তার মুখ। লোকটা মেহরিনকে এক মুহূর্তের জন্য নিজের কাছ থেকে আলগা হতে দিল না। এক হাতে মেহরিনের কোমর জড়িয়ে ধরে তাকে আগলে রাখলো, আর অন্য হাত ও পা দিয়ে শয়তানগুলোকে ধোলাই দিতে লাগলো। মেহরিন বিস্ময়ে দেখল লোকটা তাকে আলতো করে শূন্যে তুলে এক পাক ঘুরে গেল, আর সেই ঘূর্ণির ঝটকায় তার পা গিয়ে লাগলো এক ছেলের পাঁজরে। ছেলেটা ছিটকে ট্রেনে গিয়ে পড়ল। মেহরিন ভয়ে চোখ বুজে লোকটার ঘাড় জড়িয়ে ধরল। লোকটা তাকে কানে কানে ফিস ফিস করে বলল, ভয় পেও না, জাস্ট হোল্ড মি টাইট। লড়াইয়ের মাঝখানে এক অদ্ভুত কায়দায় মেহরিনকে কোলবালিশের মতো তুলে ধরল। মেহরিন যখন শূন্যে, তখন লোকটার এক লাথিতে আর একজন ধরাশায়ী হলো। মেহরিন অবাক হয়ে দেখল সে যেন কোনো সিনেমার নায়িকার মতো এই মারপিটের মাঝেও সুরক্ষিত। লোকটা তাকে দিয়েও যেন শয়তানগুলোকে শাস্তি দিচ্ছিল। মেহরিনের পা ব্যবহার করে সে এক ছেলের মুখে সজোরে ধাক্কা দিল। মেহরিন শুধু দেখল লোকটার হাতের পেশিগুলো পাথরের মতো শক্ত হয়ে উঠছে, আর তার গায়ের থেকে আসা সেই পারফিউমের ঘ্রাণ মেহরিনের ভীতি কাটিয়ে এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছে। লড়াইটা যেন এক অদ্ভুত ছন্দে বয়ে যাচ্ছিল। মেহরিনকে এক হাতে আগলে রেখেই সেই রহস্যময় পুরুষটি যেন এক প্রাণঘাতী নৃত্যে মেতে উঠল। মদ্যক ছেলেগুলো যখন চারদিক থেকে পঙ্গপালের মতো ঘিরে ধরল, তখন লোকটার মুভমেন্ট ছিল নিখুঁত কোনো শিকারি চিতার মতো। একটি ছেলে আবারও বাঁশ হাতে তেড়ে আসতে লোকটা মেহরিনকে নিজের পিঠের দিকে ঘুরিয়ে এক হাতে তাকে বুকের সাথে সেটে ধরল।
পরক্ষণেই সে তার দীর্ঘ পা দিয়ে বাতাসে একটি 310 ডিগ্রি স্পিন কিক দিল। কিকের আঘাতে ছেলেটার হাতের বাঁশ ছিটকে গেল আর সে নিজেই রাস্তার ওপাশে গিয়ে উপর হয়ে পড়ল। মেহরিন ভয়ে লোকটার শার্ট শক্ত করে আঁকড়ে ধরেছিল, কিন্তু লোকটার শরীর থেকে এক অদ্ভুত আশ্রয়ের উষ্ণতা পাচ্ছিল সে। মারপিটের মাঝে এক অনন্য রোম্যান্টিক মুহূর্ত তৈরি হলো যখন দুজন ছেলে একসাথে আক্রমণ করল। লোকটা মেহরিনকে দু হাতে তুলে ধরে তাকে নিয়ে পেছনের দিকে একটা ব্যাকলিপ দেওয়ার মতো ভঙ্গি করল। মেহরিন যখন শূন্যে তখন লোকটার এক পা সজোরে আঘাত করলো সামনের জনের কপালে। মেহরিনকে নিচে নামিয়ে সে তাকে এক হাত দিয়ে নিচের কোল ঘেঁষিয়ে টেনে নিল। মেহরিনের মুখ তখন লোকটার কাঁধে, আর লোকটা অন্য হাত দিয়ে আরেকজনের জ্যাকেট খামচে ধরে সজোরে রাস্তার ল্যাম্পপোস্টে আশ্রে ফেলল। লড়াইয়ের চূড়ান্ত মুহূর্তে লোকটা মেহরিনকে আলতো করে শূন্যে তুলে ধরল যেন সে কোনো পালকের মতো হালকা। মেহরিনকে কোলে নিয়ে এসে দৌড়ে গিয়ে দেয়ালের ওপর এক পা দিয়ে ভর করে একটি ওয়াল ডাউন করল। সে উচ্চতা থেকে সে নিচে থাকা বাকি দুই শয়তানের বুকের ওপর তার দুই পা দিয়ে প্রচণ্ড আঘাত করল। ছেলে দুটো মাটি কামড়ে পড়ে রইল আর মুখ দিয়ে ফেনা উঠতে শুরু করলো তাদের। মেহরিন বিস্ময়ে বিমূঢ় হয়ে দেখল এতগুলো মুভমেন্ট করার পরেও লোকটার হাতের বাঁধন তার কোমরে একটুও আলগা হয়নি, বরং প্রতিবার বিপদের মুখে লোকটা তাকে নিজের আড়ালে এমনভাবে লুকিয়ে নিচ্ছিল যেন দুনিয়ার কোনো আঁচ তার গায়ে না লাগে। মেহরিনের নিঃশ্বাস তখন লোকটার গলায় আশ্রে পড়ছে, আর লোকটার প্রতিটি পেশি যেন এক একটা ইস্পাতের খণ্ড। শেষ ছেলেটা যখন ভয় কাঁপতে কাঁপতে ছুরি বের করলো, লোকটা মেহরিনের হাত ধরে তাকে নিয়ে একটি সুন্দর টার্ন নিল যেন তারা কোনো বলরুমে নাচছে। মেহরিনকে ঘোরানোর সেই টার্নে তার হাতের বেগটি গিয়ে সজোরে লাগলো ছেলেটার নাকে। ছেলেটা আর্তনাদ করে ছুরি ফেলে দিয়ে পালালো। মিনিট পাঁচেকের মধ্যেই রাস্তা পরিষ্কার। মদ্যপ ছেলেগুলো কেউ রাস্তায় পড়ে কাতরাচ্ছে, কেউ টেনে হিঁচড়ে পালাচ্ছে। নিস্তব্ধ রাস্তায় এখন শুধু লোকটার আর মেহরিনের ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ। মেহরিন এখনও লোকটার বুকের সাথে লেপ্টে আছে। সে যখন কাঁপা কাঁপা চোখে ওপরের দিকে তাকালো, ল্যাম্পপোস্টের আলোয় লোকটার কলার কিছু একটা ঝিলিক দিয়ে উঠল, তবে সে ভালো করে দেখতে পারছে না কি সেটা। রাস্তা এখন নিথর। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা মানুষটির ভারী নিঃশ্বাসের শব্দ মেহরিনের কানে সুরের মতো বাজছে। মেহরিন এখনও তার ঘাড় জড়িয়ে ধরে আছে, তার পা দুটো লোকটার হাঁটুর কাছে ঠেকে আছে। মেহরিনের চুলগুলো অবিন্যস্তভাবে লোকটার মুখে এসে পড়ছে। লোকটা তার হাত দিয়ে মেহরিনের একগুচ্ছ চুল আলতো করে সরিয়ে দিল। সেই স্পর্শে মেহরিনের সারা শরীরে বিদ্যুতের ঝিলিক খেলে গেল। ল্যাম্পপোস্টের হলুদ আলোটা যখন তির্যকভাবে লোকটির মুখে এসে পড়ল, মেহরিনের বুকের স্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। ঠিক কিছুক্ষণ আগে রিংয়ের ভেতর যে বিভৎস সুন্দর মাস্কের পেইন্ট করা মুখটি সে দেখেছিল, ঠিক সেই মুখটি এখন তার চোখের সামনে। মেহরিন বিস্ময়ে বিমূঢ় হয়ে অস্ফুট স্বরে বিড়বিড় করে উঠল, স্টার। হঠাৎ মেহরিনের নজর গেল রাস্তার ধুলোবালির ওপর পড়ে থাকা ঝিকমিক করা একটা জিনিসের দিকে। স্টার যখন ওই গুন্ডাগুলোর সাথে লড়ছিল তখনই হয়তো এটা ছিঁড়ে পড়ে গেছে। মেহরিন বিদ্যুৎ গতিতে ঝুঁকে পড়ে বস্তুটা হাতে তুলে নিল। হাতের তালুতে জিনিসটা স্পর্শ করতেই মেহরিনের সারা শরীরে যেন 440 ভোল্টের বৈদ্যুতিক শক লাগল। সে দেখল তীব্র বিস্ময়ে আর এক অদ্ভুত শিহরণে মেহরিনের ভেতরটা ওলটপালট হয়ে গেল। সে এতটাই চমকে গেল যে অবচেতন মনেই 2 কদম পিছিয়ে গেল। তার চোখ দুটো বিস্ময়ে প্রসারিত, কপাল দিয়ে ঘাম চুইয়ে পড়ছে। সে হাঁপাতে হাঁপাতে মাথা তুলে ডাকতে চাইল, আপনি? কিন্তু বাক্যটা শেষ করার আগে মেহরিন স্তম্ভিত হয়ে দেখল সামনের জায়গাটা একদম ফাঁকা। জনমানবহীন নিস্তব্ধ রাস্তায় শুধু ল্যাম্পপোস্টের হলুদ আলোটা পড়ে আছে। স্টার যেন কোনো রহস্যময় ছায়ার মতো কুয়াশায় মিলিয়ে গেছে। মেহরিন হাঁক পাকে কিছুক্ষণ এদিকে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। মেহরিন আর দাঁড়িয়ে থাকতে পারল না। শরীরের সবটুকু শক্তি যেন এক নিমিষে হারিয়ে গেল। সে রাস্তার ধুলোমাখা মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। দুহাতে মুখ ঢেকে সে ডুকরে কেঁদে উঠল। তার কান্নার শব্দ নিস্তব্ধ রাতের নিস্তব্ধতা চিরে চারদিকে ছড়িয়ে পড়ল। সে আবার হাতের তালুটা খুলল। ঝাপসা চোখে তাকিয়ে দেখল সে লায়ন ফেস পেন্ডেন্ট। ল্যাম্পপোস্টের আলোয় সোনার সিংহের মুখটা যেন মেহরিনের অসহায়ত্বের দিকে চেয়ে বিদ্রুপ করছে। তবে কি স্টারে তার সেই আজন্ম লালিত হিডেন ক্রাশ?
যাকে সে পিক্সেলের আড়ালে খুঁজত, সে আজ রক্ত মাংসের মানুষ হয়ে সামনে এলো, অথচ এক পলকের দেখা দিয়ে ছায়ার মতো মিলিয়ে গেল। মেহরিন চেইনটা বুকের সাথে মিশিয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, যাকে আমি হাজারো ভিড়ের মাঝে এক পলক দেখার স্বপ্ন বুনতাম, সে আজ আমার এত কাছে এসেও এক মুঠো ধুলো হয়ে হারিয়ে গেল। ও গো অচেনা পথিক, তুমি কি শুধুই আমার বিপদে ত্রাণকর্তা হয়ে এসেছিলে, নাকি আমার হৃদয়ের হাহাকারটা বাড়িয়ে দিতে? এই চিহ্নটুকু রেখে গেলে ঠিকই, কিন্তু তোমাকে ছোঁয়ার অধিকারটুকু কেন দিলে না? মেহরিনের চোখের জল টপ টপ করে চেইনটার ওপর পড়ছে। তার মনে হচ্ছে সে কোনো এক গোলকধাঁধায় হারিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে গভীর এক নিঃশব্দতার মাঝে মেহরিন অনুভব করলো কেউ একজন অত্যন্ত কোমলভাবে তার কাঁধে হাত রেখেছে। মেহরিন চমকে উঠল। এ কি তবে সেই স্টার? সে কি ফিরে এসেছে তার চেইন নিতে? মেহরিন বুক ভরা আশা আর একরাশ আকুতি নিয়ে ঝটপট মাথা তুলে তাকালো, কিন্তু লোকটাকে দেখা মাত্রই তার চোখের পলক স্থির হয়ে গেল। আশাগুলো মুহূর্তেই বিষাদের রূপ নিল, সেই সাথে এক আকাশ বিস্ময় ভিড় করলো তার চোখে। মেহরিন বিস্ময় আর অবিশ্বাসে তোতলামি করে বলে উঠল। ফারহান ভাই, আপনি? মেহরিনের কাঁপা কাঁপা প্রশ্ন শেষ হতে না হতেই বাতাসের বুক চিরে একটা শব্দ হলো, ঠাস। ফারহানের শক্ত হাতের এক প্রচণ্ড চর মেহরিনের নরম গালে গিয়ে পড়ল। শকে মেহরিন ছিটকে রাস্তার এক পাশে পড়ে গেল। তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, গালটা মুহূর্তেই আগুনের মতো জ্বলতে শুরু করেছে। সে অবিশ্বাস্য চোখে ঝলবরা দৃষ্টি নিয়ে ফারহানের দিকে তাকিয়ে রইল। ফারহানের রাগ তখন চরমে। সে নিচে ঝুঁকে মেহরিনের দুই বাহু ধরে হ্যাঁচকা টানে তাকে তার দাঁড় করালো। মেহরিনের চোয়াল শক্ত করে চেপে ধরে তাতে দাঁত চেপে হিসিয়ে বলল, তোকে কে সাহস দিয়েছে এত রাতে এখানে আসার? বল। মেহরিন থরথর করে কাঁপছে। ফারহানের চোখের আগুন যেন তাকে ভস্ম করে দিবে। ফারহান আবারও চিৎকার করে উঠল, বল কেন এসেছিস এখানে? তোর কোনো আইডিয়া আছে এই মুহূর্তে এই জায়গাটা কতটা রিস্কি? মেহরিন শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার গলার স্বর রুদ্ধ হয়ে গেছে। সে কিভাবে বলবে যে তার সেই হিডেন ক্রাশের একটা ঝলক দেখার জন্য সেই নরকে পা দিয়েছে? ফারহানের কাছে এই কৈফিয়তের কোনো দাম নেই, তা সে ভালো করেই জানে। ফারহানের এই রুদ্র মূর্তি দেখে মেহরিনের মনে হলো আজ সে বোধহয় আস্ত ফিরবে না। ফারহান তাকে শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে আবার গর্জে উঠল, বোবা হয়ে গেছিস? মুখ ফুটে বল কেন এসেছিস? কোনো বদমাশের সাথে দেখা করতে এসেছিস? বল। মেহরিন টুকরে কেঁদে উঠল। তার হাতের মুঠোয় থাকা লায়ন ফেস পেন্ডেন্টটা তখন তার ঘামে ভেজা তালুতে বিচ্ছে। একদিকে ভালো লাগার মানুষের হারিয়ে যাওয়া, আর অন্যদিকে ফারহান ভাইয়ের এই প্রলয়ঙ্করী রূপ। সব মিলিয়ে মেহরিন যেন এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। ফারহান মেহরিনের চোখের দিকে তাকিয়ে তার ভেতরের অপরাধবোধটা পড়ার চেষ্টা করছে। তার চোয়াল এখনও শক্ত, মেজাজ তুঙ্গে। মেহরিন বুঝতে পারলো আজ রাতে তার জীবনের সবচেয়ে বড় ঝড়টা বয়ে যেতে চলেছে। মেহরিন আর নিতে পারছিল না। ফারহানের আঙুলের চাপ তার চোয়ালে বসে যাচ্ছে, কিন্তু সেই শারীরিক যন্ত্রণার চেয়েও মনের ভেতর জমা হওয়া অপমান আর ভয় তাকে বেশি করে খাচ্ছে। সে বুঝতে পারছে ফারহানের এই রুদ্র মূর্তির সামনে কোনো অজুহাতই ধুপে টিকবে না। তার গলার কাছে কান্না দলা পাকিয়ে আসছিল, বুক ফেটে যাচ্ছিল কষ্টে। সে ফারহানের শার্টের হাতা খামচে ধরে কোনো মতে রুদ্ধ কণ্ঠে ফেটে পড়ল। ভেতর থেকে সবটুকু জোর বের করে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি আর জীবনও আসবো না এখানে। আমায় মাফ করে দিন প্লিজ। আমায় এখান থেকে নিয়ে যান। আমি আর এক মুহূর্তে এখানে থাকতে পারছি না। মেহরিনের ভেতরের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। এতক্ষণের জমে থাকা ভয়, অপমান আর সেই রহস্যময় স্টারকে পাওয়ার পর মুহূর্তেই হারিয়ে ফেলার তীব্র যন্ত্রণা সব মিলেমিশে একাকার হয়ে সে রাস্তার মাঝখানেই চিৎকার করে টুকরে কেঁদে উঠল। তার কান্নাটা এখন আরও সাধারণ কান্নার মতো নেই, তা যেন এক বুক ফাটা আর্তনাদ। সে দু হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে লাগলো, কেন মারলেন আমাকে? আমার কি দোষ? আমি কি শান্তি পাবো না কোনো দিন? আমাকে সবাই মিলে কেন এত কষ্ট দিন? আপনারা সবাই মিলে আমাকে মেরে ফেলুন, দয়া করে আমায় আর এভাবে শান্তি কেড়ে নেবেন না। ফারহান মেহরিনের এমন বিধ্বংসী রূপ দেখে থমকে গেল। তার ভেতরে যে রাগের পাহাড়টা জমেছিল, মেহরিনের এই হাহাকারে তার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। মেহরিন তখন পাগলের মতো কাঁদছে আর অসংলগ্নভাবে বলছে, আমাকে মাফ করে দিন। আমাকে নরক থেকে নিয়ে যান। আমি মরে যেতে চাই। আমাকে মুক্তি দিন আপনারা।
মেহরিনের কান্নার ঝাপটায় ফারহানের হৃদয়টা হাহাকার করে উঠল। সে বুঝতে পারলো শাসন করতে গিয়ে সে মেয়েটার উপর বড্ড বেশি নিষ্ঠুরতা করে ফেলেছে। ফারহান নিজের সব গাম্ভীর্য বিসর্জন দিয়ে একদম বাচ্চাদের মতো মেহরিনকে সামলাতে এগিয়ে গেল। সে নিচু হয়ে মেহরিনের কাঁধে জড়িয়ে ধরে ব্যাকুল গলায় বলল, এই মেহের, শান্ত হ, এই তো আমি আছি, আর মারবো না। পাগলি মেয়ে এমন করে না। কিন্তু মেহরিন তখন ধরাছোঁয়ার বাইরে। সে ফারহানের হাত ছড়িয়ে দিয়ে চিৎকার করে বলল, ছুবেন না আমাকে, আপনাদের কাছে মাফ চাইছি। আমি শান্তিতে থাকতে দিন। আমার জীবনটা কেন আপনাদের কাছে পুতুল খেলা, কেন? মেহরিন যখন হেঁচকে তুলে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়তে চাইল, তখন ফারহান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সজোরে মেহরিনকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। মেহরিন শুরুতে ছটফট করলেও ফারহানের শক্ত আর নির্ভরতার আলিঙ্গনে ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো। ফারহান তার মাথায় নিজের চিবুক ঠেকিয়ে এক হাত দিয়ে চুলে বিলি কাটতে লাগলো, ঠিক যেভাবে ছোট বাচ্চাদের শান্ত করা হয়। ফারহানের কণ্ঠস্বর এখন ভেজা, তার চোখেও এখন অপরাধবোধ। সে মেহরিনের কানে কানে অত্যন্ত কোমল সুরে বলল, এই পাগলি মেয়ে শান্ত হ, ঠিক আছে, সব ঠিক আছে। আমি অন্যায় করেছি, আমায় মাফ করে দে। আর একটা চড়ও তোকে কেউ মারবে না, প্রমিস। সে মেহরিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বিড়বিড় করল, আরে তুই তো আমাদের জান, তোকে এভাবে কষ্ট দিলে কি আমাদের ভালো লাগে? সরি রে ভাই, সরি। এবার শান্ত হ, বাড়ি চল। মেহরিনের কান্নার বেগ ধীরে ধীরে কমতে শুরু করলো, কিন্তু তার শরীরটা তখনও ফারহানের বুকে থেকে থেকে কেঁপে উঠছে। ফারহানের গায়ের চিরচেনা পারফিউমের গন্ধে সে যেন দীর্ঘক্ষণ পর একটু নিরাপদ বোধ করতে লাগলো। অন্ধকার রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা ওই দুটো অবয়বের মাঝে তখন এক অদ্ভুত বিষণ্ণতা আর মায়ার খেলা চলছে। মেহরিন নিজেকে এবার শান্ত করলো, তবে তখনও সে ফারহানের বুকের সাথে লেপ্টে ছিল। কিন্তু হঠাৎ যখন সে অনুভব করলো তার দুই পা মাটির স্পর্শ হারিয়ে শূন্যে ভাসছে, তখন তার হুঁশ ফিরল। ফারহান তাকে অবলীলায় পাজাকোলা করে কোলে তুলে নিয়েছে। মেহরিনের লজ্জায় আর অস্বস্তিতে সারা শরীর রিরি করে উঠল। বাড়ির বড় ভাই তুল্য ফারহান তাকে এইভাবে কোলে নিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে, এটা সে কল্পনাও করতে পারেনি। সে ছটফট করে নিজেকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করল। ফারহানের কাঁধে হাত দিয়ে ধাক্কা দিয়ে ক্ষীণ স্বরে বলতে লাগলো, এ কি করছেন ফারহান ভাই? নামান আমাকে, আমি একা হাঁটতে পারবো, প্লিজ নামান। কিন্তু ফারহানের মধ্যে কোনো ভাবান্তর নেই। সে যেন এক অবাধ্য শিশুকে কোলে নিয়েছে, এমন এক নিষ্পৃহ ভঙ্গি তার চোখে মুখে। মেহরিনের ছটফটানি দেখে সে চলার গতি থামালো না, বরং ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসিটা ফুটে একবার মেহরিনের চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে শাসন নেই, আছে এক অদ্ভুত রকমের অধিকার আর তাচ্ছিল্য মেশানো প্রশ্রয়। মেহরিন যখন আবারও বাধা দিতে চাইল, ফারহান এবার তার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে একটু হেসে বলল, চুপ করে থাকবি নাকি আবারও মাটিতে আচার দিয়ে বসিয়ে দেব? এই ভাঙা শরীর নিয়ে হাঁটতে গেলে তো রাস্তার ড্রেনে গিয়ে পড়বি। তার চেয়ে ভালো হয় যদি লক্ষ্মী মেয়ের মতো ঘাড়টা জাপটে ধরে থাকিস। ফারহানের সেই শীতল অথচ জেদি কণ্ঠস্বর শুনে মেহরিন দমে গেল। সে বুঝতে পারলো এই মানুষের সাথে তর্কে জেতা অসম্ভব। সে বড় বড় চোখে একবার ফারহানের দিকে তাকিয়ে ধীরে ধীরে তার ঘাড়টা শক্ত করে জড়িয়ে ধরল। অপমানে আর লজ্জায় মেহরিন নিজের মুখটা ফারহানের কাঁধে লুকিয়ে ফেলল। ফারহান আবার হাঁটতে শুরু করলো। নির্জন রাস্তার নিস্তব্ধতায় শুধু তার জুতার মসমস শব্দ হচ্ছে। মেহরিন শুনতে পাচ্ছিল ফারহানের বুকের ভেতর ধকধক শব্দটা। তার হাতের মুঠোয় এখনও লুকানো সেই লায়ন ফেস প্যান্ডেন্ট। একদিকে ফারহানের এই অনাকাঙ্ক্ষিত আশ্রয়, আর অন্যদিকে স্টারের সেই ফেলে যাওয়া স্মৃতি। মেহরিন যেন আজ রাতের এই গোলকধাঁধায় পুরোপুরি হারিয়ে গেল। মেহরিন নিজেকে কিছুটা শান্ত করে নিল। ফারহানের শরীরের স্থিরতা আর নিয়ন্ত্রিত হাঁটার ছন্দ তাকে এক ধরনের অদ্ভুত নিরাপত্তা দিচ্ছিল, কিন্তু সেই নিরাপত্তার আড়ালেই খচখচ করছিল এক পাহাড় প্রমাণ কৌতূহল। ফারহান ভাই এখানে কেন? সে কি তবে মেহরিনকে অনুসরণ করে এসেছে? যদি তাই হয়, তবে কি সে দেখেছে মেহরিন কার জন্য পাগল হয়ে এখানে ছুটে এসেছিল? নিজের কৌতূহল আর চেপে রাখতে পারল না মেহরিন। ফারহানের বুক থেকে মাথা তুলে কাপা গলায় জিজ্ঞেস করল, আপনি আপনি এখানে কি করে আসলেন ফারহান ভাই? ফারহান থামল না। তার দৃষ্টি সামনের অন্ধকার রাস্তার দিকে নিবদ্ধ। তার চেহারায় এখন আর সে আগুনের মতো রাগ নেই, বরং এক ধরনের শীতল উদাসীনতা। মেহরিনের প্রশ্নের উত্তরে সে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, তুই এখানে কেন এসেছিস?
মেহেরিন শুকনো ঢোক গিলল। বুকের ভেতর ধক করে উঠল তার। আমতা আমতা করে বলল। আমি কথাটা শেষ করতে পারল না সে। কোনো জুৎসয় মিথ্যেও এই মুহূর্তে তার মাথায় আসছে না। সে ভেবেছিল ফারহান হয়তো আবারও গর্জে উঠবে, তাকে ঝাড়ে দিবে কিংবা কৈফিয়ত চাইবে। কিন্তু ফারহানের প্রতিক্রিয়া দেখে সে আকাশ থেকে পড়ল। ফারহান একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। তার এই নির্লিপ্ততা মেহেরিনকে আরও বেশি অবাক করে দিল। ফারহান একদম ঠান্ডা স্বরে বলল। আমি ম্যাচ দেখতে এসেছি। মেহেরিনের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ম্যাচ? তার মানে কি ফারহানও ইনডোর স্টেডিয়ামে ছিল? সে কি তবে রিংয়ের ভেতরের সে ভয়ঙ্কর লড়াইটা দেখেছে? মেহেরিনের জিভের ডগায় প্রশ্নটা চলে এসেছিল। আপনি কি তবে স্টারকে চেনেন, কিংবা স্টারকে আপনার চেনা কেউ? কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। স্টারের কথা জিজ্ঞেস করা মানেই নিজের দুর্বলতা প্রকাশ করে দেওয়া। এতে বিপরীত হতে পারে ভেবে সে আর কথা বাড়ালো না। একরাশ দ্বিধা আর হাজারো প্রশ্ন মনের ভেতরে চেপে ধরে সে ফারহানের কাছ থেকে মুখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। রাতের ঠান্ডা বাতাস তার ভেজা চুলে বিলি কেটে যাচ্ছে, আর তার হাতের মুঠোয় তখনও শক্ত করে ধরা সেই লায়ন ফেস পেন্ডেন্ট। মেহেরিন আর ফারহান চোখের আড়াল হতেই রাস্তার ধারের ঘন কৃষ্ণচূড়া গাছের অন্ধকার আড়াল থেকে বেরিয়ে এলো মাহির আর নোমান। তাদের পরনে কুচকুচে কালো লেদারের পাইকার স্যুট, যা রাতের আধারে মিশে আছে। স্যুটের ওপর সূক্ষ্ম মেটালিক ফিনিশ ল্যাম্পপোস্টের আলোয় ঝিলিক দিচ্ছে। হেলমেট হাতে ধরা, কোমরে চওড়া বেল্ট, সব মিলিয়ে তাদের দেখতে কোনো দুর্ধর্ষ গ্যাংস্টারের মতো ভয়ঙ্কর লাগছে। মাহির হাঁটুতে হাত দিয়ে ঝুঁকে পড়ে সজোরে কয়েকটা দীর্ঘশ্বাস নিল। বুকটা ধকধক করছে তার। মনে হচ্ছে যেন কোনো এক বিশাল যুদ্ধের ময়দান থেকে এই মাত্র প্রাণ নিয়ে ফিরেছে। নোমান পাশে দাঁড়িয়ে কপালে ভাঁজ ফেলে বিরক্ত মুখে মাহিরের হাঁপানো দেখছে। মাহির ওই অবস্থায় থেকেই নোমানের দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল। অল্পের জন্য ধরা পড়ে যেতাম রে ভাই। বলেই সে সোজা হয়ে দাঁড়িয়ে একটু দম নিল। নোমান এবার মুখ বিকৃত করে ফারহানদের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে গজগজ করতে করতে বলল। তো সবকটা বনি বেয়াদব, কি দরকার ছিল এই রাত বিরাতে এই ঘর থেকে বের হওয়ার? আর যদি কোনো অঘটন ঘটে যেত? মাহির এবার মুখ বাঁকিয়ে নোমানের দিকে তাকালো। হঠাৎ সজোরে একটা থাপ্পড় মারল নোমানের কাঁধে, তারপর তাচ্ছিল্য মিশিয়ে হেসে বলল। আমার বোনেরা বেয়াদব, তা এই বেয়াদবের পিছনে তোরা সারারাত কুকুর হয়ে কেন ঘুরে বেড়াস শুনি? তা শুনেই নোমান মুখ ঝামটা দিয়ে মুখ বাঁকিয়ে বলল। হয়েছে, বন্ধের হয়ে আর ওকালতি করতে হবে না। তাদের সহ্য করার মতো যে সাহস আছে সেটা নিয়ে পারলে প্রাইড ফিল কর। মাহির তা শুনে মুখ বাঁকিয়ে আবার তাচ্ছিল্যের হাসি দিয়ে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বলল। আমার তো খেদে কাজ নেই, তোদের নিয়ে ফ্রাইড ফিল করব। চল এবার। ফারহান বাড়িতে পৌঁছানোর আগেই আমাদের অন্য রাস্তা দিয়ে গিয়ে শুয়ে পড়তে হবে, না হলে কপালে দুঃখ আছে। কথাটা শেষ করেই মাহির আর নোমান কাল বিলম্ব না করে রাস্তার আড়ালে রাখা তাদের বাইক দুটোর দিকে পা বাড়ালো। ল্যাম্পপোস্টের আলো যেখানে পৌঁছতে পারেনি সেইখানে দুটো কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। দানবীয় আকৃতির কুচকুচে কালো রঙের ওপর নীল লাল বর্ণের কাজ করা বাইক দুটোকে এক একটা শিকারী জানোয়ারের মতো লাগছে। তারা দুজনেই চটজলদি মাথায় হেলমেট গলিয়ে নিল। হেলমেটের কালো ভাইজর নামিয়ে দিতে তাদের চেহারা পুরোপুরি ঢাকা পড়ে গেল। শুধু দুই জোড়া তীক্ষ্ণ চোখ ফুঁকি দিচ্ছে। মাহির বাইকে উঠে বসে ইগনিশন অন করতেই ড্যাশবোর্ডের নীল আলো জ্বলে উঠল। মাহির যখন স্টার্ট দিল তখন বাইকের সেই দানবীয় গর্জন নিস্তব্ধ রাতের বুক চিরে দিল। ভ্রুম ভ্রুম শব্দে চারপাশের বাতাস থরথর করে কাঁপছে। নোমানও তার বাইক স্টার্ট দিয়ে রেস দিতে লাগলো। সাইলেন্সারের সেই ভারী গর্জন যেন জানান দিচ্ছে যে তারা সাধারণ কেউ নয়। মাহির ক্লাস ছেড়ে এক ঝটকায় থ্রোটল ঘোরাতেই পেছনের চাকাটা রাস্তার ধুলোবালি উড়িয়ে দিয়ে এক মুহূর্তের জন্যও ঘুষতে গেল। পরক্ষণেই বাইকটা তীরের মতো সামনের দিকে ছুটে চলল। নোমানও তার ঠিক পেছনে। তারা রাস্তার মোড়গুলোতে এমনভাবে বাইক কাত করে বাঁক নিলেও যে মনে হচ্ছিল চাকা বুঝি মাটি ছুঁয়ে ফেলবে। নিস্তব্ধ হাইওয়েতে তাদের বাইকের পেছনে লাল টেল লাইট দুটো কেবল দুটো আগুনের বিন্দুর মতো চলতে দেখা যাচ্ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই বাতাসে শস্য শব্দ আর ইঞ্জিনের গর্জন মিলিয়ে গেল দূরে। তারা মেন রাস্তা এড়িয়ে মেঠোপথ আর সরু গলি দিয়ে ঝড়ের গতিতে এগোতে লাগলো, যাতে ফারহানের গাড়ির নজরে কোনোভাবে না পড়তে হয়। সেখানে পড়ে রইল শুধু টায়ারের পোড়া গন্ধ
আর উড়তে থাকা ধুলোর আস্তরণ। মাহির আর নোমানের বাইকের গর্জনের রেশটুকু মিলিয়ে যেতেই অন্ধকার চিরে সন্তর্পণে পেরিয়ে এলো আরও দুটো ছায়া, মেহনুর আর নিহান। মেহরিন যখন মাঝরাতে ঘর থেকে পা বাড়িয়েছিল, মেহনুরের তীক্ষ্ণ নজর তখন এড়ায়নি। সেই তখন থেকেই ছায়ার মতো মেহরিনকে আগলে রেখেছে তারা। নিহান বাইক আরোহীদের চলে যাওয়ার পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মেহনুরের দিকে ফিরে কিছুটা চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, এইভাবে আর কতদিন চলবে রে? আর কতদিন আমরা ওর পেছনে এইভাবে ছায়া হয়ে ঘুরবো? মেহনুর নির্লিপ্ততা ভঙ্গিতে নিজের প্ল্যান হেলমেটটা মাথায় গলিয়ে নিল। ভাইজোরটা তোলার আগে শান্ত গলায় জবাব দিল, এটা ওদের ব্যাপার, এইসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমাদের কাজ শুধু নিশ্চিন্ত করা যে ও সুরক্ষিত আছে। নিহানের কপালে চিন্তার ভাঁজগুলো আরও গভীর হলো। সে অস্থিরভাবে বলল, আজ যদি কোনো বড় বিপদ হয়ে যেত? মেয়েটা দিন দিন বড্ড বেপরোয়া হয়ে উঠেছে। তাছাড়া এবার কোমর বেঁধে নেমেছে। একবার যখন রাস্তায় নেমেছে, সে যে করে হোক তার ওই ক্র্যাশকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাবে। আর কতদিন ওকে নজরে রাখতে পারবো? মেহনুর এবার হেলমেটের ভেতরেই বাঁকা করে একটু হাসল। তারপর বাইকের হ্যান্ডেল ধরে নিহানের দিকে তীক্ষ্ণ আর রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর কি সত্যি মনে হয় ওর আজ কোনো বিপদ হতে পারে? নিহান মেহনুরের এই অদ্ভুত কথায় বেশ অবাক হলো। সে বিস্ময় নিয়ে বলল, কেন হবে না? একটা মেয়ে একা মাঝরাতে এই জনমানবহীন রাস্তায়, অবশ্যই বিপদ হতে পারতো। ওই গুন্ডাগুলো তো। মেহনুর এবার উচ্চস্বরে হেসে উঠল। সেই হাসিতে এক ধরনের আত্মবিশ্বাস আর গোপন কোনো সত্য লুকিয়ে আছে। হাসতে হাসতেই সে বলল, আরে গাধা, আমরা ওখানে না থাকলেও আজ মেয়েদিনের কোনো ক্ষতি হতো না। এমনকি ওই গুন্ডাগুলো ওর কেশাগ্র ছুঁতে পারতো না, বুঝলি? বলেই মেহনুর আর কোনো কথা বাড়ানোর সুযোগ দিল না। সে নিজের বাইকটা স্টার্ট দিল। ইঞ্জিনের তীক্ষ্ণ শীষ দেওয়ার মতো আওয়াজ রাতের নিস্তব্ধতা চিরে দিল। নিহানকে চোখের ইশারায় নিজের বাইকে ওঠার সংকেত দিয়ে সে থ্রোটলে মোচড় দিল। নিহান একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে মেহনুর অনেক কিছু জানে যা সে বলছে না। সেও কথা না বাড়িয়ে নিজের বাইকে নিয়ে স্টার্ট দিল। মুহূর্তের মধ্যেই দুটো বাইক বাতাসের বেগে অন্ধকারে মিলিয়ে গেল, যেন তারা সেখানে কোনো দিনই ছিল না। এদিকে মেহরিনকে কোলে নিয়ে ফারহান সামনে এগিয়ে চলেছে। তার দীর্ঘ পদক্ষেপে এক ধরনের উদ্ধত ভঙ্গি থাকলেও দৃষ্টি আজ সামনের অজানার দিকে নিবন্ধ। বাতাসের শস্য শব্দের মাঝে হঠাৎই ফারহানের ঠোঁটে এক চিলতে সুখ খেলে গেল। সে গুনগুন করে কে উঠল, না রাস্তা মালूम না তেরা নাম পতা মালूम कैसे मेरे प्यार ने तुझको ढूंढा क्या मालूम। মেহরিন চমকে উঠল। এই পাথরের মতো কঠিন লোকটার গলায় সুর। সে ফারহানের খোদাই করা মূর্তির মতো মুখটার দিকে তাকালো। মনে মনে বিড়বিড় করে বলে উঠল, এই করল্লার চাটনি আবার গানও জানে নাকি? অবাক কাণ্ড। তাচ্ছিল্যের একটা ভঙ্গি করতে চাইলেও সে কিন্তু কৌতূহলটা দমাতে পারল না। একটু চড়া গলায় অবজ্ঞার সুর মিশিয়ে মেহরিন বলল, খারুশ ইনসানদের গলায় আবার সুর আসে নাকি? নাকি শুধু মাছের মতো ভন ভন করতেই পারেন? তার কথায় যেমন ছিল খোঁচা, তেমনই ছিল এক ধরনের লোকানো বিস্ময়। ফারহান থামল না। তার হাঁটার ছন্দে কোনো পরিবর্তন এলো না। কেবল একবার ঘাড় ঘুরিয়ে মেহরিনের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে একটা ফিচেল হাসির রেখা ফুটে উঠল, অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ। মেহরিনের কটাক্ষের কোনো উত্তর না দিয়ে সে এবার আরও একটু মিহি সরে চড়ে কানটা টেনে ধরল। सीधा तेरे पास सीधा तेरे पास मैं अपनी जान भी लेके आ गया सात समुंदर पार मैं तेरे पीछे पीछे आ गया मैं तेरे पीछे पीछे आ गया जुल्मी तेरी जान ओ जुल्मे तेरी जान तेरे कदमों के नीचे आ गया सात समुंदर पार मैं तेरे पीछे पीछे आ गया। মেহরিন স্তব্ধ হয়ে গেল, যেন কোনো জাদুকর তার চারপাশের চেনা জগৎটাকে মুহূর্তেই বদলে দিয়েছে। ফারহানের কণ্ঠের সেই গভীর মাধুর্য আর গানের কথাগুলো যেন এক মায়াবী কুয়াশার মতো তাকে আচ্ছন্ন করে ফেলল। মেহরিনের মুগ্ধ চোখ জোড়া পলকহীনভাবে নিবন্ধ।
রইল ফারহানের মুখ পানে। মেহরিন স্তব্ধ হয়ে রইল। ফারহানের ভরাট কণ্ঠের সেই সুর যেন ঝড়ের মতো এসে তার হৃদয়ের সমস্ত আগুন ভেঙে চুরমার করে দিল। ফারহানের বলিষ্ঠ বাহুর বন্ধনে মেহরিন নিজেকে কেমন যেন অসহায়ভাবে সঁপে দিল। তার প্রতিটি নিঃশ্বাস এখন ফারহানের গলার কাছে আছড়ে পড়ছে, আর ফারহানের শরীরের তপ্ত উষ্ণতা তাকে এক অদ্ভুত আবেশে আচ্ছন্ন করে ফেলেছে। হাঁটতে হাঁটতে ফারহান তার শখের ব্ল্যাকপেস্ট বাইকটার সামনে এসে দাঁড়ালো। মেহরিনের মোহাবিষ্ট ভাব কাটানোর কোনো সুযোগ না দিয়ে সে অত্যন্ত আন্তরিক ভঙ্গিতে তাকে বাইকের তেলের ট্যাঙ্কির উপর বসিয়ে দিল। মেহরিনের দুই পা ফারহানের দুই পাশে ঝুলে রইল। আচমকা এই ঘনিষ্ঠতায় মেহরিনের হৃৎপিণ্ড যেন গলার কাছে উঠে এলো। ফারহান দুই হাতে বাইকের হ্যান্ডেল ধরল, যার ফলে মেহরিন এখন পুরোপুরি ফারহানের দুই বাহুর ঘেরাওর মধ্যে। ফারহান মুখটা একটু নিচু করে মেহরিনের কানের কাছে তপ্ত শ্বাস ছেড়ে ফিস ফিস করে বলল, খরুশ ইনসানদের সুর সইবে তো মেহরিন, নাকি এই মাছের ভনভনানি শুনেই হার্ট ফেল করবে? মেহরিন কোনো কথা বলতে পারল না। তার গাল দুটো তখন লজ্জায় আর উত্তেজনায় টকটকে লাল আপেলের মতো হয়ে উঠেছে। ফারহানের ঠোঁটের কোণে সেই পরিচিত ফিচেল হাসিটা আরও গাঢ় হলো। সে মেহরিনের চোখের গভীর অবাধ্য নীলসাগরে নিজের দৃষ্টি ডুবিয়ে দিয়ে গভীর স্বরে গিয়ে উঠল, सीधा तेरे पास, सीधा तेरे पास मैं अपनी जान भी लेके आ गया। মেহরিন কম্পিত কণ্ঠে শুধু এতটুকু বলতে পারল। আপনি কি সবসময় এত বেশি অসভ্য? ফারহান জবাব দিল না, শুধু এক চোখ টিপে হাসল। তার সেই চাহনি ছিল কোনো ধারালো তরোয়ালের চেয়েও তীক্ষ্ণ। সে বাইকের কিটা ঘুরিয়ে স্টার্ট দিল। নিস্তব্ধ রাতটাকে বিদীর্ণ করে গর্জে উঠল শক্তিশালী ইঞ্জিন। বাইকের সে হালকা কম্পন মেহরিনের শরীরেও এক বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। ফারহান বাইকটা গিয়ারে ফেলে যখন হঠাৎ করে টান দিল, মেহরিন ভারসাম্য সামলাতে না পেরে সরাসরি ফারহানের প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়ল। তার দুহাত স্বয়ংক্রিয়ভাবে ফারহানের ঘাড় জড়িয়ে ধরল। ফারহান যেন এটাই চাইছিল। বাতাসের ঝাপটায় মেহরিনের খোলা চুলগুলো ফারহানের মুখে আছড়ে পড়ছে। রাস্তার দুই পাশের গাছপালাগুলো দ্রুত পেছনে ছুটে চলেছে, কিন্তু এই দুজনের জন্য সময় যেন থমকে দাঁড়িয়েছে। ভোরের আজান হয়ে গেছে অনেকক্ষণ। শীতের নিস্তব্ধ শেষ রাত এখন ভোরের হিমেল পরশে কাঁপছে। 5 ওয়াক্ত নামাজের অভ্যস্ত নাজওয়া খান জায়নামাজ গুটিয়ে ধীর পায়ে নিচের তলায় নামলেন। সারা বাড়ি এখন গাঢ় নিস্তব্ধতায় আচ্ছন্ন। ঘন কুয়াশার চাদর জানলার শার্সি ভেদ করে যেন নূরমহলের ভেতরেও এক অস্বস্তিকর শীতলতা ছড়িয়ে দিয়েছে। নাজওয়া খান ড্রয়িং রুমের দিকে এগোচ্ছিলেন নিজের জন্য 1 কাপ কফি বানিয়ে নেবেন বলে। বাড়ির এই অংশটি এখনও অন্ধকারে ডুবে আছে। কেবল ভোরের অস্পষ্ট নীলচে আভা বিশাল জানলা দিয়ে ভেতরে প্রবেশের ব্যর্থ চেষ্টা করছে। হঠাৎ করে খুব সামান্য একটা খসখস শব্দ হলো, সাথে একটা ভারী পাড়ার শব্দ হলো, বরং অতি সতর্ক কোনো একজন মানুষের পায়ের শব্দের আওয়াজ। নাজওয়া খান থমকে দাঁড়ালেন। তার দীর্ঘদিনের অভিজ্ঞ কান এই অস্বাভাবিকতাকে চিনে নিতে ভুল করল না। তিনি সাবধানে ওপরের বারান্দার রেলিংয়ের দিকে নজর ফেরালেন। অন্ধকারে ছায়ার মতো কারো একটি দীর্ঘ অবয়ব দেয়ালে প্রতিবিম্বিত হয়ে মিলিয়ে গেল। অবয়বটি এতটাই ক্ষিপ্র যে সাধারণ কারো নজরে আসতো না। নাজওয়া খানের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। এই ভোর রাতে বাড়ির সব গেট লক থাকা অবস্থায় কে হতে পারে এই ছায়ামূর্তি? তিনি কোনো শব্দ না করে ড্রয়িং রুমের বিশাল মখমলের পর্দার আড়ালে নিজেকে সরিয়ে নিলেন। তার হৃদস্পন্দন কিছুটা বেড়ে গেছে, কিন্তু তিনি অভিজ্ঞ। অন্ধকারের আড়ালে নিজের নিঃশ্বাসকে সংবরণ করে তিনি সজাগ দৃষ্টিতে সামনের অন্ধকার করিডোরের দিকে তাকিয়ে রইলেন। পর্দার আড়াল থেকে তিনি দেখলেন একটি অবয়ব অত্যন্ত নিপুণ ভঙ্গিতে করিডোর পার হয়ে পেছনের বাগানে যাওয়ার দরজার দিকে এগোচ্ছে। মানুষটি কি বাড়ির ভেতরেরই কেউ, নাকি বাইরের কোনো আবদ? নাজওয়া খান স্থির করলেন যতক্ষণ না তিনি এই রহস্যের শেষ দেখছেন ততক্ষণ তিনি এক চুলও নড়বেন না। অন্ধকারের বুক ছিঁড়ে একটি ছায়া যখন অতি সন্তর্পণে পেছনের দরজার দিকে এগোচ্ছিল, ঠিক তখনই নাজওয়া খান পর্দার আড়াল থেকে বাঘিনীর মতো ক্ষিপ্রতায় ছমিরে সে অবয়বটির কবজি চেপে ধরলেন। নাজওয়া খানের হাতের সেই শক্ত বাঁধন আর অতর্কিত আক্রমণে আগন্তুক যেন জমে পাথর হয়ে গেল। নাজওয়া খান যখন গর্জে উঠতে যাবেন, ঠিক তখনই সামনে থাকা মানুষটি ছিটকে ঘুরে দাঁড়ালো। অস্পষ্ট আলোয় দেখা গেল আতঙ্কে পাংশু হয়ে যাওয়া মুখটি আর কারো নয়, বাড়ির কাজের লোক রহিমা বেগমের। রহিমা বেগমের তখন
গ্রাহী মধুসূদন অবস্থা। ভয়ে তার মুখ গলা শুকিয়ে কাঠ, চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। তার হৃৎপিণ্ড তখন এতটাই জোরে ধরফর করছিল যে মনে হচ্ছিল এই বুঝি বন্ধ হয়ে যাবে। নাজুয়া খানের তীক্ষ্ণ চাহনি দেখে রহিমা আমতা আমতা করে কোনো মতে একদলা থুতু দিলে জোরপূর্বক এক টুকরো হাসি ঠোঁটে ঝোলানোর চেষ্টা করলো। রহিমা কাপা কাপা গলায় হালকা হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ হ্যালো ম্যাডাম, গুড সকাল। আর এইখানে কি করিন? আই তো ডরাইয়া হ্যাস করি হেলাইন। নাজুয়া খান রহিমার আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন খানিক। তিনি আর কোনো প্রশ্ন করলেন না, রহিমার কোনো অজুহাতও শুনলেন না। রহিমার সেই কর্কশ কবজিটা লোহার সে সার শক্ত করে ধরে গড়গড় করে নিজের ঘরের দিকে টানতে শুরু করলেন। রহিমা অবাক হয়ে আর ব্যথায় কুকরি গিয়ে বলল, আরে আরে সরো ম্যাডাম, আইরে ধরি এত হুয়াই টানাটানি। আইরে লই হুয়াইন গোয়িং ম্যাডাম, আই তো কফি বানাইতে আইছিলাম। নাজুয়া খান পাথরের মতো নীরব। রহিমার কোনো আর্তনাদ বা ইংরেজি মিশ্রিত ভাঙা বলি তার কানে পৌঁছচ্ছে না। তার চল শক্ত দৃষ্টি সামনের দিকে নিবদ্ধ। তিনি জানেন এই বাড়ির প্রতিটি ইটের আড়ালে আজ একটা রহস্য দানা বাঁধছে। রহিমার মতো এক সাধারণ কাজের লোক কেন এই সময় চোরের মতো বেরোচ্ছিল তা নাজুয়া খান বের করেই ছাড়বে। হলের মেঝেতে রহিমার স্যান্ডেলের ঘর্ষণের শব্দ আর নাজুয়া খানের ভারী পদক্ষেপের ধ্বনি এক অদ্ভুত গুমট পরিবেশের সৃষ্টি করল। নাজুয়া খান বুঝতে পারছেন বাড়ির ভেতরের কেউ বাইরের শত্রুর সাথে হাত মিলিয়েছে, আর তার প্রথম সুতোটি বোধহয় আজ তার হাতে চলে এসেছে। নাজুয়া খান সজোরে ঘরের দরজাটা আটকে দিলেন। সেই শব্দের রেশটুকুও যেন ঘরের প্রতিটি দেয়ালে ধাক্কা খেয়ে আছড়ে পড়ল। রহিমা বেগম নামের ছদ্মবেশধারী রিয়া ভয়ে কুঁকড়ে গেল। সে কি তবে ধরা পড়ে গেল? এইসব ভেবে তার গলার কাছে দলা পাকিয়ে আসা ভয়টা গিলে নিয়ে কম্পিত কণ্ঠে অস্ফুট স্বরে বলল, ম্যাঠা মানে শাট আপ। নাজুয়ার বজ্রকণ্ঠের ধমকে রিয়ার কথা মুখেই আটকে গেল। তার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। নাজুয়ার সেই তীক্ষ্ণ চোখের চাহনিতে রিয়া যেন নিজের মৃত্যু পরোয়ানা দেখতে পাচ্ছিল। তার মনে হলো শরীরের রক্ত হিম হয়ে আসছে, নারী ভুঁড়ি সব শুকিয়ে যাচ্ছে ভয়ের তীরতায়। ধরা পড়ে যাওয়ার এই উৎকণ্ঠা তার অস্তিত্বকে ছিঁড়ে খুঁড়ে ফেলছে। নাজুয়া এবার ধীর লয়ে শিকারী চিতার মতো নিঃশব্দে রিয়ার দিকে এগিয়ে এলেন। তার দৃষ্টি রিয়ার আপাদমস্তক খুঁটিয়ে দেখছিল। ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ঝুলিয়ে টেনে টেনে তিনি বললেন, কি ব্যাপার রহিমা বেগম, এই বুড়ো বয়সে চুল কালার করেছেন নাকি বয়স 30-40 বছর মাইনাস হয়ে গেছে আপনার? রিয়া চমকে উঠল। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। নিঃশ্বাস আটকে গিয়ে তার কণ্ঠনালী রুদ্ধ হয়ে এল। সে কোনো মতে বিড়বিড় করল, মানে নাজুয়া খান উচ্চস্বরে হেসে উঠলেন। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল বিদ্রূপ আর নিষ্ঠুরতা। রহিমার অজান্তেই হাসতে হাসতে টেবিলের ওপর থেকে ফল কাটার ধারালো ছুরিটা চোখের পলকে তুলে নিলেন। রিয়া কিছু বুঝে ওঠার আগেই নাজুয়া তার দুই হাত পেছন থেকে শক্ত করে চেপে ধরলেন, আর অন্য হাতে ছুরিটা চেপে ধরলেন রিয়ার গলার ঠিক ওপরে। রিয়ার হৃৎপিণ্ড তখন যেন বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে। তার প্রতিটি লোমকূপ দিয়ে বিন্দু বিন্দু শীতল ঘাম ঝরছে। ভয়ের সেই নীলবিষ তার শরীরে ছড়িয়ে পড়ল। মনে হলো কলিজাটা যেন রোদে দেওয়া চামড়ার মতো কুকড়ে ছোটো হয়ে যাচ্ছে। ঘরের এসি চলা সত্ত্বেও তার মনে হলো সে কোনো এক অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়ে আছে, যেখানে বাঁচার কোনো পথ নেই। তার আত্মা যেন খাঁচাবন্দি পাখির মতো ছটফট করছিল। নাজুয়া খান এক পৈশাচিক হাসি দিয়ে দাঁতের দাঁত চেপে রিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে হিমশীতল স্বরে বললেন, কে তুই? বল, তোকে কে পাঠিয়েছে এখানে? রিয়া তখনও তার ছদ্মবেশ টিকিয়ে রাখার শেষ চেষ্টা করছিল। তোতলাতে তোতলাতে বলল, ইউ ম্যাঠা মিস্টেক করি আমি। নাজুয়া ছুরির ফলার চাপ রিয়ার কণ্ঠনালীতে আরেকটু বাড়ালেন। গলার চামড়ায় শীতল ইস্পাতের স্পর্শ পেতেই রিয়ার কথা বন্ধ হয়ে গেল। নাজুয়া এবার হিসিয়ে বললেন, কি ভেবেছিস নাজুয়া খানের চোখে ধুলো দিয়ে নূর মহলে প্রবেশ করবি আর সে টের পাবে না? ভুল ভাবলি। প্রথম দিনেই বুঝেছিলাম তুই কোনো মতলব নিয়ে এসেছিস। ভাবছিস কিভাবে বুঝলাম? একটু হেসে তিনি আবার বলতে শুরু করলেন, সন্দেহ আমার সেদিনই হয়েছিল,
যখন দেখলাম 60-70 বছরের বৃদ্ধার চুল পেকেছে, মুখ কুঁচকে গেছে, অথচ হাত পায়ের চামড়া একদম টান টান। এখানেই মস্ত বড় ভুল করেছিস। ছদ্মবেশ যখন নিবি তখন মেকআপটা হাত পায়েও দেওয়া উচিত ছিল, স্টুপিড কোথাকার। আরও একটা মিস্টেক করেছিস, জানতে চাস সেটা কি? রিয়া যন্ত্রচালিত পুতুলের মতো মাথা ওপর নিচ করলো, মানে সে জানতে চায়। তার বাক শক্তি কতক্ষণে লোপ পেয়েছে। নাজুয়া বলতে লাগলেন, তোর বোন যে স্কুলে যায় সেই স্কুলের প্রিন্সিপাল আমার প্রাণ প্রিয় বান্ধবী। সেখান থেকেই তোদের সব ডিটেলস আমি আগেই পেয়েছি। আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম কখন হাতে নাতে ধরা পড়বি। সাথে আজ ভুলবশত উইক ছাড়া ঢুকে পড়েছিস। ভেবেছিস এভাবেই পার পেয়ে যাবি, কেউ তোকে চিনবে না? বড্ড ভুল ধারণা তোর। তোদের বাজিয়ে দেখতেই আমি ইচ্ছে করে এখানে থাকতে দিয়েছি। খানরা উদ্দেশ্য ছাড়া কিছুই করে না, মনে রাখিস। ছুরির ফলাটা রিয়ার শ্বাসনালীর উপর আরও একটু চেপে ধরে বললেন, খান বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষের মস্তিষ্ক এতটাই চতুর যে তোদের মতো সাধারণ কেউ তাদের সাথে পেরে উঠবে না। বলতে পারিস এটা গড গিফটেড, যার জন্যই এত শত্রুর ভিড়ে খানরা আজও টিকে আছে। এবার শেষবারের মতো বলছি, বল কে তোদের পাঠিয়েছে? এই বলে তিনি ছুরিটা সরিয়ে নিয়ে কয়েক কদম পিছিয়ে দাঁড়ালেন। রিয়া দুহাতে বুক চেপে ধরে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। তার মনে হলো সে মাত্র যমদূতের হাত থেকে ফিরে এলো। খানরা যে এত ভয়ঙ্কর হতে পারে সেটা সে কল্পনাও করতে পারেনি। আজ মেহনুর খানের তাড়াহুড়োতেই সে ওয়েব করতে ভুলে গিয়েছিল। মেহনুর তাকে গভীর রাতে ডেকে পাঠিয়েছিল নূরমহলের ভেতরে আসার জন্য, আর সেই তারায় আজ সব শেষ হয়ে গেল। সে বুঝলো নাজুয়া খান তার চেয়ে কয়েক ধাপ এগিয়ে আছেন। নাজুয়া এবার সোফায় আইসি ভঙ্গিতে বসে রিয়ার দিকে তাকে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, এবার ভালোই ভালোই বলে ফেল, কে তোদের এখানে পাঠিয়েছে? রিয়া আর লুকানোর সাহস পেল না, কাঁপতে কাঁপতে বলল, মেহনুর আমাদের এখানে থাকতে বলেছে। নাজুয়ার চোখে মুখে কোনো বিস্ময় ফুটে উঠল না, আর না অবাক হলেন। এবার তিনি যা বোঝার বুঝে নিলেন। অত্যন্ত নির্লিপ্ততার স্বরে বললেন, ও আচ্ছা, ঠিক আছে, এবার তুমি যাও। রিয়া স্তম্ভিত হয়ে গেল। সে ভেবেছিল নাজুয়া তাকে পুলিশে দিবে কিংবা আরও জেরা করবে, কিন্তু নাজুয়ার এই পাথরের মতো শান্ত আর নির্লিপ্ততা ভঙ্গি দেখে সে আর কথা না বাড়িয়ে পালানোর পথ খুঁজল। পা বাড়াতেই নাজুয়া আবার ডাকল, দাঁড়াও। রিয়া শুনে পেছনে ফিরে ভয়ে ভয়ে তাকালো। নাজুয়া বললেন, পিয়াকে আমার কাছে পড়তে পাঠিয়ে দিও সন্ধ্যায়, যতদিন এখানে আছো। রিয়ার বিস্ময়ের সীমা রইল না। কিছুক্ষণ আগের সে অগ্নিমূর্তি নারীটি কিভাবে এক মুহূর্তে গলি পানি হয়ে গেল। এটা অবশ্য ঠিক যে রিয়ার পড়াশোনা এখানে আসার পর থেকে ব্যাহত হচ্ছিল, তাই নাজওয়ার এই প্রস্তাবে সে মনে মনেই স্বস্তি পেল। একটি ক্ষীণ সৌজন্যমূলক হাসি দিয়ে সে দ্রুত পা চালিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মাথার উপর সূর্যটা তখন ঠিক মাঝ আকাশে। রোদের তীরতায় পিচ ঢালা রাস্তা থেকে যেন আগুনের হলকা বেরোচ্ছে। বাতাসের ঝাপটায় গাছের পাতাগুলো নড়ছে না, এক অস্বস্তিকর গুমট বরফ চারদিকে। ঠিক দুপুর 12টা। শহরের কোলাহল আর ধুলোবালির মাঝে ফারিসের সুবিশাল পার্টি অফিসের সামনেটা গম গম করছে নেতাকর্মীদের ভিড়ে। হঠাৎ ইঞ্জিনের এক গম্ভীর গর্জন শোনা গেল। রাস্তার মোড় ঘুরেই তীব্র গতিতে এগিয়ে এলো কুচকুচে কালো রঙের একটি BMW। গাড়িটির বডি এতই চকচকে যে রোদের আলো তাকতে পরে ঠিকরে বেরোচ্ছে। পার্টি অফিসের গেটের ঠিক সামনে এসে গাড়িটি এক ঝটকায় ব্রেক কষল। টায়ারের সাথে পিচের ঘর্ষণে হালকা একটা শব্দ হলো, আর ধুলোবালি উড়িয়ে গাড়িটি একদম নিখুঁতভাবে থিত হলো। গাড়ির পেছনের দরজাটা ধীর লয়ে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো একজোড়া তীক্ষ্ণ কালো হাই হিল। মেহনুর গাড়ি থেকে বেরোতেই চারপাশের হইচই যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তার পরনে একদম ফিটিং করা একটি ব্ল্যাক কর্পোরেট লেডিস স্যুট, ভেতরে সাদা রঙের শার্ট আর উপরে কালো ব্লেজারটি তাকে এক রহস্যময় কিন্তু প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছে। চোখের উপর দামি ডার্ক সানগ্লাস যা তার চোখের অভিব্যক্তিকে আড়াল করে রেখেছে। মেহনুর একবার হাতের ঘড়িটার দিকে তাকালো, তারপর সানগ্লাসটা নাক বরাবর একটু ঠিক করে নিয়ে গম্ভীর পায়ে পার্টি অফিসের সিঁড়ির দিকে গিয়ে চলব। তার প্রতিটি কদমে যেন ফুটে উঠছে আভিজাত্য আর এক অদৃশ্য ক্ষমতা।
সেখানে দাঁড়িয়ে থাকা ক্যাডাররা পর্যন্ত সম্ভ্রমের সাথে তাকে জায়গা করে দিল। মেহনুর অফিসের করিডোর দিয়ে গটগট করে ভেতরে ঢোকা মাত্রই সেখানে বসে থাকা তারেক রাসেল আর জুম্মন যেন জ্যান্ত মূর্তির মতো যে যেখানে ছিল সেভাবেই জমে গেল। তারেকের হাতের চায়ের কাপটা ঠোঁটের কাছে এসে থমকে গেছে। মেহনুরের পরনে কালো কর্পোরেট স্যুট আর চোখে ডার্ক সানগ্লাস, সব মিলিয়ে তাকে এই মুহূর্তে কোনো অফিসের বস নয়, বরং দুর্ধর্ষ কোনো লেডি ডন মনে হচ্ছে। তারেক তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে ভ্যাবলার মতো একটা বিশাল সালাম ঠুকে দিল। আসসালামু আলাইকুম ভাইয়া।